ভ্রমণ পিপাসু বাঙালির কাছে মধ্যপ্রদেশ চিরদিনই এক আকর্ষণীয় রাজ্য। সুবিশাল এই রাজ্যের আনাচে কানাচে ছড়িয়ে আছে অসংখ্য দ্রষ্টব্য স্থান। পুরো রাজ্য একবারে ঘুরে দেখতে গেলে 16 থেকে 17 দিন বা আরও বেশি সময় লাগে। আমরা এই বিশাল রাজ্যের ছোট্ট একটা স্ট্রেচ ঘুরে দেখব আগামী 7 দিনে, যেটা শুরু হবে কানহা থেকে আর শেষ হবে ভোপালে গিয়ে। গুড মর্নিং ফ্রম কলকাতা এয়ারপোর্ট। আজকে হচ্ছে 24শে মার্চ 2026। এখন বাজে সকাল 5টা মতো। আমাদের ট্রিপ শুরু হবে কানহা জঙ্গল সাফারি দিয়ে। রায়পুর যাওয়ার প্লেনে উঠে বসে পড়েছি। জানালার পাশে ভদ্রলোকের কালকে ক্লাস 10 বোর্ড এক্সাম শেষ হয়েছে। আজকে আমরা আমাদের জার্নি শুরু করছি। ওর বোর্ড এক্সাম শেষ, আমাদের জার্নি শুরু। কলকাতা থেকে মধ্যপ্রদেশের বিভিন্ন জায়গায় ট্রেনে পৌঁছানো যায়, যেমন জব্বলপুর, গোয়ালিয়র বা ভোপাল, এগুলো ট্রেনে সরাসরি কানেক্টিভিটি আছে। ইন্দোর ছাড়া অন্য কোনো শহরে সরাসরি বিমানে পৌঁছানো যায় না, হয় রায়পুর বা দিল্লি হয়ে আসতে হয়। কলকাতা এয়ারপোর্ট থেকে ছেড়ে মোটামুটি 1 ঘন্টা 20 মিনিট মতো লাগে রায়পুর পৌঁছতে। ছত্তিশগড়ের রাজধানী রায়পুর এয়ারপোর্ট আমরা পৌঁছলাম মোটামুটি সকাল 7:30 নাগাদ। বেশ সুন্দর ছোট এবং ছিমছাম এয়ারপোর্টে লাগেজ বেল্টের দিকে হেঁটে যেতে চোখে পড়লো দারুণভাবে সাজানো টেরাকোটার মূর্তি, এবং আমাদের স্বাগত জানালো রায়পুর ওয়েলকামস ইউ লেখা বোর্ড। ছত্তিশগড়ের রায়পুরের স্বামী বিবেকানন্দ এয়ারপোর্টের ঠিক বাইরেটায় বেরিয়ে এলাম। 7:25-এ আমরা ল্যান্ড করেছি। এখান থেকে এখন গাড়িতে করে চলে যাব সোজা কানহার মুক্কি গেটের কাছে মধ্যপ্রদেশ ট্যুরিজমের সাফারি লজে। সকাল 8টা নাগাদ আমরা রওনা করে দিয়েছিলাম রায়পুর এয়ারপোর্ট থেকে কানহার মুক্কি গেট যাওয়ার জার্নিতে। মোটামুটি 4.5 ঘন্টার মতো জার্নি, 180 কিলোমিটার। গাড়ি এগিয়ে চলল ছত্তিশগড়ের রুক্ষ সূক্ষ্ম প্রান্তর এবং তার মধ্যে তৈরি হওয়া সুন্দর রাস্তা, শাল, সেগুন, শিমুল, পলাশ দিয়ে ছাওয়া। সেই রাস্তা দিয়ে এগিয়ে চললাম আমরা। ব্রেকফাস্ট করতে বসেছি রায়পুর এয়ারপোর্ট থেকে কানহা ন্যাশনাল ফরেস্ট যাওয়ার পথে। আমরা মোটামুটি অর্ধেক রাস্তা চলে এসেছি। রায়পুর এয়ারপোর্ট থেকে কানহা আমরা যেখানে থাকবো মুক্কি, মধ্যপ্রদেশ ট্যুরিজমের মুক্কি রিসর্টে, তো সেটা 190 কিলোমিটার মতো ডিস্ট্যান্স। আমরা প্রায় 100 কিলোমিটার চলে এসেছি। কলকাতা থেকে ট্রেনে জব্বলপুর বা গন্ডিয়া পৌঁছে সেখান থেকেও সড়ক পথে কানহার জঙ্গলে পৌঁছানো যায়। দুক্ষেত্রেই মোটামুটি সময় লাগে 3.5 থেকে 4 ঘন্টা। আর রায়পুর এয়ারপোর্টে পৌঁছে সেখান থেকেও গাড়িতে 4.5 ঘন্টা বা 5 ঘন্টা সময় লাগে। দারুণ একটা ঝিলের সামনে এসে দাঁড়ালাম কানহা ন্যাশনাল ফরেস্ট যাওয়ার পথে। হঠাৎ করেই রাস্তায় এটা চোখে পড়লো। গাড়িতে করে যাচ্ছি, সেই সুবিধাটুকু তো নিলাম। রাস্তাটাও খুব সুন্দর, এই রাস্তা দিয়ে আমরা চলছি। চারিদিকে বসন্তের আবহাওয়া, শুকনো পাতা ঝরে পড়েছে, পলাশ ফুটে আছে গাছে গাছে। অনেকটাই আমাদের রাজ্যের পুরুলিয়া বা বাঁকুড়া, বীরভূমের সাথে মিল আছে। এবার বলি কানহার জঙ্গলের সম্পর্কে। কানহার জঙ্গল ভারতবর্ষের মধ্যপ্রদেশে 940 বর্গ কিলোমিটার বিস্তৃত একটি বৃহৎ অভয়ারণ্য। ভারতবর্ষের অন্যতম সেরা টাইগার সাইটিংও এই কানহাতেই হয়। মধ্যপ্রদেশের বালাঘাট অঞ্চলে বিস্তৃত এই অভয়ারণ্য মোটামুটি অক্টোবর থেকে মের শেষ বা জুনের মিডল অবধি খোলা থাকে। জুনের 15 তারিখের পর থেকে সেপ্টেম্বর অবধি কিন্তু এই ন্যাশনাল ফরেস্ট বন্ধ থাকে বর্ষার জন্য। যদিও 6 মাস এই অভয়ারণ্য খোলা থাকে, কিন্তু বাঘ দেখার সেরা সময় হচ্ছে মার্চ থেকে মে অবধি। তবে এপ্রিল মেতে কিন্তু অসম্ভব গরম পড়ে মধ্যপ্রদেশে। আমরা কানহার মুক্কির গেটের কাছে পৌঁছাচ্ছি প্রায়, আর মিনিট 10 পৌঁছে যাব। কানহাতে মোটামুটি 4টে জোন আছে।
মুক্কি, কানহা, সারি আর খাটিয়া। আমরা থাকবো হচ্ছে মুক্কি গেটের কাছে, এমপি ট্যুরিজমের সাফারি লজ। মধ্যপ্রদেশে অনেক উপজাতি অধ্যুষিত, এর প্রায় 21% জনসংখ্যাই উপজাতি, এবং তার মধ্যে কোল, ভিল, গোন্ড এই উপজাতিগুলো উল্লেখযোগ্য। প্রায় 1:45 নাগাদ আমরা পৌঁছে গেলাম মধ্যপ্রদেশ ট্যুরিজমের মুক্কি গেটের কাছে সাফারি লজে, যেটার নাম হচ্ছে এমপিটি সাফারি লজ মুক্কি। আমি সমস্ত ডিটেল দিয়ে দেবো ডেসক্রিপশানে। মুক্কিতে এমপিটি সাফারি লজের লোকেশনটা অসাধারণ। চারিদিকে জঙ্গল, তার মধ্যে এরকম একটি রিসর্ট বানিয়েছে মধ্যপ্রদেশ ট্যুরিজম। দারুণ সুন্দর ব্যবস্থা, বিভিন্ন রকমের রুম এবং অ্যামিনিটিস আছে, এবং একদম বানজার নদীর পাশে অবস্থিত রুম। যদি রিভার ফেসিং হয় তাহলে তো কথাই নেই। রিসর্টের লাগোয়া এই ছোট্ট নদী। এখন মার্চ মাসের শেষ, বসন্ত শেষে গরম আসছে, আর নদীতে হালকা জল। রিসেপশনে লাগেজ রেখে আমরা হোটেলের আশপাশটা একটু ঘুরে দেখছিলাম, কারণ আমাদের রুমটা রেডি হতে একটু সময় লাগছিল। সেই ততক্ষণে আমরা এই বানজার নদীর পাশে গিয়ে কিছুক্ষণ হাঁটছিলাম, এবং হাঁটতে হাঁটতে দেখা পেয়ে গেলাম আমাদের বহু কোটি বছর আগের পূর্বপুরুষদের সাথে। পরম নিশ্চিন্তে ঘুমোচ্ছে গাছের ডালের ওপর। দুরাতের জন্য এক্সিকিউটিভ রুমে আমাদের ভাড়া পড়েছিল 14,000 টাকা, যেখানে সব মিল ইনক্লুডেড ছিল। এটা হচ্ছে আমাদের মুক্কিতে সাফারি লজের রুম। এই যে রুমে ঢুকলাম, দুটো বেড আছে, একটা ডাবল বেড, একটা সিঙ্গেল বেড, আর টেবিলের মধ্যে ইলেকট্রিক কেটলি, জল, কমপ্লিমেন্টারি টি, কফি এগুলো রাখা আছে। বেশ সুন্দর ব্যবস্থা। এসি রুম, এটা একটা এসি ডিলাক্স কটেজ। টিভি আছে এখানে, দারুণ একটা ওয়াশরুম, এবং সবথেকে অ্যাট্রাকটিভ হচ্ছে এই যে এই ব্যালকনিটা, এবং এই ব্যালকনির এই পাশেই হচ্ছে বাঞ্জার নদী। বাঞ্জার নদীর ফেসিং এই কটেজগুলো। শালের জঙ্গল, বসন্তকাল, পাতা ঝরছে। শুনলাম একটু দূরে নাকি হেঁটে হেঁটে গেলে ওয়াইল্ড বোর বা হরিণও দেখা যায়। আর কটেজগুলো বাইরে থেকে এরকম দেখতে। কানহাতে সাফারি শুরু হলো। এখন হচ্ছে বিকেলবেলায় একটা সাফারি হয়, আর সকালবেলায় সাফারি হয়। আর সাফারি দুরকমভাবে হয়, একটা হচ্ছে জিপসিতে, যেখানে একটা জিপসিতে 6 জনের জায়গা থাকে, আর একটা হচ্ছে ক্যান্টার, মানে ওপেন হুড একটা বাসের মতো, যেখানে 14টা মতো সিট আছে। আমরা ক্যান্টারে করে রওনা দিলাম আজকে বিকেলবেলার সাফারিতে। জঙ্গলের মধ্যে এবার ঢুকছি কানহাতে। এদিকে হাওয়া দিতে শুরু করলো। আমরা এখন মুক্কি গেট দিয়ে এন্ট্রি করছি কানহার রিজার্ভ ফরেস্টে। কানহা রিজার্ভ ফরেস্ট 940 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে, বিশাল বড় একটা অভয়ারণ্য। ভারতবর্ষ তথা এশিয়ার অন্যতম সবথেকে বড় অভয়ারণ্যগুলোর মধ্যে একটা। এখানে এখন চেকপোস্ট আছে, নাম এবং এগুলো টিকিট চেক হবে, তারপরে আমরা যাব ভেতরে। শুরু হয়ে গেল জঙ্গল সাফারি। জঙ্গলে ঢুকে আমার প্রথমেই মনে পড়েছিল সত্যজিৎ রায়ের সেই বিখ্যাত সিনেমা অরণ্যের দিনরাত্রির সেই ডায়লগের কথা। রবি ঘোষ যেখানে বলবে জঙ্গল হ্যায় জঙ্গল, সেই জঙ্গলে আমরা ঢুকে পড়েছি।
কানহার বিশাল জঙ্গল। আমাদের এই দিনের সাফারি ছিল ক্যান্টারে বিকেলবেলাতে। আমাদের সাফারি শুরু করার পর থেকে হরিণ, শেয়াল এবং তারপরে গৌর বা বাইসন এগুলো দেখলাম। 3টে থেকে সাফারি শুরু করে প্রায় 2 ঘন্টা আমরা বনের মধ্যে বিভিন্ন জায়গায় ঘুরলাম, অনেক কিছুই দেখলাম, কিন্তু মন শুধু বলে তার দেখা কখন পাই। কিন্তু তার দেখা যখন পেলাম, তার প্রবেশ কিন্তু ঘটলো একদম রাজার মতোই। বাঘটার সামনেই দাঁড়িয়ে থাকা গাড়িটার উপর 14-15টা যে শিকার ছিল, সেটা দেখে বাঘটা যে কেন লাফ দিল না কে জানে। গাড়ির প্রায় 3 ফুট দূরত্বের মধ্যে বাঘটা চলে এসেছিল। তখন শুধু মনে মনে একটাই কথা ভাবছি, পায়ে পড়ি বাঘ মামা, করোনা করাগ মামা, তুমি যে ঘরে কেনা জানতো, তুমি যে ঘরে কেনা জানতো, তুমি ঘরে। চলে যাচ্ছে আমাদের অনেকক্ষণ সময় দিয়ে। রাজকীয় চলনই আলাদা। আমরা যেখান থেকে দেখছিলাম সেখান থেকে আবার একটা অন্য জায়গাতে এসে দাঁড়ালাম, এবং চারপাশ থেকে প্রচুর গাড়ি, দেশ বিদেশ থেকে আসা প্রচুর পর্যটক, তাদের হাতে ক্যামেরা, সব কিছু একজনের জন্য। ভাবা যায় না কি অদ্ভুত এক্সাইটমেন্ট। প্রথম দিনের সাফারিতেই এরকম ব্যাঘ্র দর্শন কিন্তু প্রচণ্ড রেয়ার। সেদিক থেকে আমাদের কপাল ভালো বলতে হবে। এবং পরে শুনেছিলাম সেদিন যে বাঘ দেখেছিলাম সেটা অনেক দিন পরে এরকম সাইটিং হয়েছিল। প্রায় 20-25 মিনিট ধরে আমরা কিন্তু টাইগার শো দেখেছিলাম, এবং সত্যি দারুণ একটা সাইটিং হলো। জঙ্গলে আসার উদ্দেশ্য সফল, এবার ফেরার পালা। ফেরার সময় সানসেটের সময় কানহার জঙ্গলের যে দৃশ্য দেখেছি সেও এক অদ্ভুত সুন্দর। 25শে মার্চ সকাল 6টা বাজে। কানহা জঙ্গলে সবে সূর্যোদয় হয়েছে। আমরা রেডি জঙ্গল সাফারির জন্য। কালকে একটা জঙ্গল সাফারি করেছি, আজকে আরেকটা সাফারি শুরু হবে। আজকে আমাদের সাফারি হচ্ছে জিপসিতে। এই যে আমার পেছনে এই জিপসিটা, আমরা 3 জনে এখানে রেডি হয়ে আছি। এই জিপসিতে করে আমরা যাব সাফারিতে। কালকে এক প্রস্থ বাঘ মামার দেখা পেয়েছি, আজকে আবার পাই কিনা জানি না। এর সাফারিগুলো শুরু হয় সকাল 6টা থেকে, চলে 5 ঘন্টা মতো। কোর এরিয়ার বিভিন্ন জায়গাতে গাড়ি আমাদেরকে নিয়ে ঘুরবে, সাথে ব্রেকফাস্ট থাকে। রওনা দিই। আমাদের গাইড সাহেব, হোয়াট ইজ ইয়োর নেম? রজনীশ। রজনীশ, ওকে। তো আমরা এখন রওনা দেবো। এইটা হচ্ছে আমাদের গাড়ি। কানহার জঙ্গলের যে হোটেল, সেটা রিসেপশন। খুবই সুন্দর একটা দারুণ সাফারি লজ। সবে সকাল হয়েছে, সূর্যোদয় হচ্ছে সবে। বিউটিফুল। বাঞ্জার নদীর পাশে হচ্ছে মুক্কি গেট। সকালের নরম আলো গায়ে মেখে শুরু করলাম আমাদের সাফারি। আর সঙ্গে থাকলো কানহার জঙ্গলের বাফার এরিয়ার মধ্যে দিয়ে যাওয়া এই রাস্তা এবং সূর্যোদয়ের মুহূর্তের সেই প্রাকৃতিক ক্যানভাস। কানহার কোর জোনে আমরা ঢুকে গেছি।
সকালের জঙ্গলের আলাদাই সৌন্দর্য, শাল গাছের জঙ্গল। জিপসি সাফারিতে একজন ড্রাইভার এবং একজন গাইড থাকেন। গাইড মাঝে মাঝেই গাড়ি দাঁড় করিয়ে যদি কোনো পশু বা পাখি দেখা যায় তিনি ভালো করে দেখিয়ে দেন বা স্পট করিয়ে দেন। কোর এরিয়াতে ঢুকে গাড়ি যদি কোথাও দাঁড়িয়ে থাকে তবে সেই জঙ্গলের যে নীরবতা তার মধ্যে একটা অদ্ভুত অনুভূতি হয়। পাতার খসখস আওয়াজেই মনে হয় এই বুঝি কিছু বেরিয়ে আসবে। সেরকম ভাবতে ভাবতেই হঠাৎ দেখি এক পাল হরিণ হঠাৎ ক্রস করে গেল আমাদের সামনের রাস্তা দিয়ে। সে এক অপূর্ব দৃশ্য। ডান দিকে ক্যামেরা ঘোরালে সূর্যোদয়ের মুহূর্ত, আর তার মধ্যে দিয়ে ছুটে যাচ্ছে হরিণ। আমি আগেই বললাম যে গাড়ি মাঝে মাঝেই বিভিন্ন জায়গাতে দাঁড়িয়ে যায় কিছু স্পট করার জন্য। এরকম এক জায়গাতে অনেকক্ষণ দাঁড়িয়ে আবার আমরা চলা শুরু করলাম। আবার খানিকটা চলার পর দেখি এক জায়গাতে অনেকগুলো হরিণ জটলা করে আছে। আমরা সেখানে দাঁড়িয়ে পড়লাম অবশ্যই, এবং কিছুটা ওদের ব্রেকফাস্ট বিঘ্নিত হলো বটে। প্রায় ঘন্টা তিনেক জঙ্গল সাফারির পরে এখন আমরা ব্রেকফাস্টে এখানে এসে দাঁড়িয়েছি। এই জায়গাটাতে সমস্ত সাফারির গাড়িগুলো এখানে এসে দাঁড়িয়েছে। এখানে ব্রেকফাস্টে অ্যারেঞ্জ হয়, যেহেতু খুব সকালে বেরোনো হয়, হোটেলে তো ব্রেকফাস্ট হয় না, সেই জন্য ওরা ব্রেকফাস্ট প্যাক করে দেয়। ব্রেকফাস্ট রেডি। এই যে গাড়ির ওপর ব্রেকফাস্ট রেডি করা হয়েছে আমাদের। প্রায় ঘন্টা তিনেক পরে সাফারির পরে এখন ব্রেকফাস্ট করছি। অনেক কিছু দেখেছি, জঙ্গলের অপার সৌন্দর্য দেখলাম সকাল 6টা থেকে রওনা দিয়ে, কিন্তু এখনও অবধি ভাগ্য সুপ্রসন্ন হয়নি, কারণ আমরা যে উদ্দেশ্যে কানহাতে এসেছি সেটা যদিও কালকে আমরা দেখেছি, কিন্তু আজকে এখনও অবধি দেখা হয়নি। এখানে এই জায়গাটা দারুণ ইন্টারেস্টিং, প্রচুর সাফারি গাড়ি এবং সমস্ত গাড়ির সব প্যাসেঞ্জারদের জন্য এখানে ব্রেকফাস্টের অ্যারেঞ্জ করা হয়েছে। এই জায়গাটাতেই সবাই একসাথে এসে ব্রেকফাস্ট করে। আমাদের ব্রেকফাস্টে কি আছে? স্যান্ডউইচ আর জ্যাম স্যান্ডউইচ। আর এটা কি? ও ডিম আছে, ডিম সেদ্ধ, আর কোনো একটা আলুর তরকারি টাইপের। আচ্ছা, আলু জিরা স্যান্ডউইচ, আলু জিরা তরকারি, ডিম সেদ্ধ, কলা, চা, জল, সব মিলিয়ে দারুণ ব্রেকফাস্ট। এবং এই পরিবেশে এরকম শালের জঙ্গল কানহা ফরেস্টের মাঝখানে দাঁড়িয়ে যে ব্রেকফাস্ট করব সেইটাই হচ্ছে দারুণ মানে আকর্ষণীয় ব্যাপার। এখানে দারুণভাবে কিন্তু অ্যারেঞ্জ করেছে জঙ্গলটা। এখানে দেখো চারিদিকে ওই টয়লেট এবং কিছু অফিসিয়াল কাজের জন্য বিল্ডিং বানানো আছে। এখানে টয়লেট আছে, টয়লেটগুলো দেখেছি, প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন চারপাশ, বেশ একটা গা ছমছমে পরিবেশ। তার মধ্যে দিয়ে শুধু একটা গাড়ি আর আমরা তিনজন, আমাদের সাথে আমাদের গাইড এবং ড্রাইভার। আমাদের জিপসির গাইড এবং ড্রাইভার জঙ্গলের বিভিন্ন জায়গায় আমাদের নিয়ে গেল, কিন্তু বাঘ মামার কিন্তু আমরা দেখা পাইনি। এক একটা ডাইনোসর থাকলেও হতো, সেটাও যদিও দেখা পাইনি। পুরো সাফারিতে কিন্তু ওনারা বেশ চেষ্টা করেন যে স্পটিং করার জন্য, এবং বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে ওয়েট করা, চেষ্টা করা, বা বারাসিংহা বা হরিণের আওয়াজ থেকে সিগন্যাল পাওয়া, যথেষ্ট চেষ্টা করেন। সব সময় যে সবাই বাঘ দেখতে পাবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই, কারণ প্রকৃতির ব্যাপার। সে তার নিজের মর্জিতে কোন অঞ্চল দিয়ে যাওয়া আসা করছে, এবং বাঘ খুব আনসোশ্যাল প্রাণী, সবাই জানি। সেই জন্য কখন বেরোবে, কার কে দেখা পাবে, খুবই আনসার্টেন ব্যাপার। আমরা মোটামুটি 4 ঘন্টা ধরে আজকে ঘুরছি, এখনো অবধি দেখিনি। গতকাল দেখেছিলাম, দারুণ দেখেছি, কিন্তু আজকে এখনও দেখা হয়নি।
বাঘের দেখা যদিও না পেয়ে থাকি, কিন্তু যা দেখছি সেটা হচ্ছে কানহা জঙ্গলের এই সকালের আলোতে অপার সৌন্দর্য। আরও কিছুক্ষণ জঙ্গলের বিভিন্ন অঞ্চলে ঘুরে আমরা 11টা নাগাদ ফিরে এসেছিলাম আমাদের সাফারি লজে। তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে স্নান টান করে আমরা লাঞ্চ করে আবার বেরিয়েছিলাম একটা ওয়াকিং ট্রেলে। কানহার জঙ্গল সাফারির আজকে সেকেন্ড ডে। মুক্কি গেটের যে এমপিটির বা মধ্যপ্রদেশ ট্যুরিজমের লজে আছি, সেখানে লাঞ্চ করেছি, করে এখন বিকেল 4টে মতো বাজে। আমরা একটা এই পাশেই নদী আছে, বাঞ্জার নদীর পাশে একটা ওয়াকিং ট্রেল আছে, সেখান দিয়ে একটু হাঁটছি। বাঞ্জার নদী হচ্ছে নর্মদা নদীর অন্যতম শাখা নদী। সাতপুরা অঞ্চল থেকে উৎপত্তি হয়ে এর গতিপথ মোটামুটি কানহা জঙ্গলের কোর এরিয়া এবং বাফার এরিয়ার মধ্যে দিয়ে চলে গেছে। জঙ্গলের বর্ডারিং এরিয়া দিয়ে বয়ে গিয়ে এই নদী যে এক অপূর্ব প্রাকৃতিক ক্যানভাস তৈরি করেছে তা কিন্তু অসাধারণ। মুক্কিতে মধ্যপ্রদেশ ট্যুরিজমের যে সাফারি লজ, তার ঠিক পাশে এরকম একটা নেচার ট্রেল আছে। খুবই অফবিট একটা ট্যুর এটা। মোটামুটি 700-800 মিটার মতো একটা ওয়াকিং ট্রেল আছে জঙ্গলের মধ্যে দিয়ে, এবং এই জায়গাটা সেফ হাঁটার জন্য, সেই জন্যই এখানে হাঁটা অ্যালাউড। বিভিন্ন জিনিস এখানে ডেসক্রাইব করা আছে, যেমন শাল বা রেপটাইল, কানহার হিল, এখানে দেখছি ফরেস্ট ফায়ার সম্পর্কে লেখা আছে। সেদিন বিকেলটা আমরা এই বাঞ্জার নদীর পাশের ওয়াকিং ট্রেলে সময় কাটিয়ে তারপর নদীর ওপর জেগে থাকা পাথরের ওপর বসে এবং সন্ধ্যের মুহূর্তে নদীর জলে যে রঙিন ক্যানভাস তৈরি হলো, গাছ পাথর জল সব মিলিয়ে, তা দেখতে দেখতে সময় কাটিয়ে দিলাম। আর আমাদেরকে সঙ্গ দিল নানা রকম অচেনা পাখির ডাক, বাঁদরের কোলাহল এবং আরও নানা রকম পোকামাকড়ের আওয়াজ। 26শে মার্চ 2026, এখন বাজে সকাল 10টা মতো। এখন এখান থেকে আমরা স্টার্ট করছি, চলে যাব সোজা জব্বলপুর। কানহা জঙ্গল সাফারি দুদিনের ট্রিপ ছিল, সেটা আজকে শেষ করছি। এখান থেকে চলে যাব জব্বলপুরে 2 নাইটের স্টে আছে। মাঝখানে মান্ডলা বলে একটা জায়গাতে একটু দাঁড়াবো, সেখানে একটা ফোর্ট আছে, রামনগর ফোর্ট, সেটা দেখার ইচ্ছে আছে। তারপরে জব্বলপুর 3টে নাগাদ পৌঁছানোর কথা, মোটামুটি 5 ঘন্টা লাগবে। তো সুন্দর একটা ব্যালকনি সহ যে রুম আমাদের ছিল, কিন্তু জার্নি তো থেমে থাকবে না, আমাদের যেতেই হবে। 2 রাত এই অসাধারণ সাফারি লজে কাটিয়ে কানহার জঙ্গলের অপার্থিব সৌন্দর্য উপভোগ করে এবং সর্বোপরি কানহার জঙ্গলের যে অসাধারণ বায়োডাইভার্সিটি তা দেখে বিদায় জানালাম কানহাকে। এগিয়ে চললাম পরবর্তী গন্তব্যের দিকে, পরবর্তী গন্তব্য জব্বলপুর। আবার দেখা হবে পরের ভিডিওতে।